আজকে আমরা কথা বলবো টাইপ টুল নিয়ে এবং টাইপ টুলের এখানে বেশ কয়েকটি টুল আছে। হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মার্কস টুল এবং ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। তো আমরা এখান থেকে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে নিচ্ছি এবং উপরের দিকে এই জায়গাটাতে এখানে দেওয়া আছে মূলত টাইমস নিউ রোমান। এখান থেকে ফন্ট পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজেই। আর যার যে ফন্ট দরকার সেই ফন্টটা মূলত এখান থেকে পরিবর্তন করতে পারবেন ড্রপ ডাউন মেনু থেকে, অথবা এখানে লিখে দিয়েও ফন্ট আপনি অ্যাক্টিভেট করতে পারেন। এখানে রেগুলার, ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক এই অপশনটি রয়েছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি অপশন ব্যবহার করতে পারেন, রেগুলার অথবা বোল্ড ইটালিক যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আমার এখানে রেগুলারই থাকছে। আর এখানে দেওয়া আছে ফন্ট সাইজ, অর্থাৎ এখানে পিটি দেখাচ্ছে 6 পিটি, 8 পিটি, 9 পিটি। এটা হচ্ছে ফন্ট সাইজ। আপনাদের যে ফন্টগুলো থাকবে লেখা সেটা কত বড় হবে সেটা এখান থেকে ডিফাইন করতে হবে। এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মূলত নান শার্প। আমরা এখান থেকে শার্প সিলেক্ট করে রাখবো। আর এখানে অ্যালাইন দেওয়া রয়েছে মূলত বাম, লেফট অ্যালাইন, সেন্টার এবং রাইট অ্যালাইন। আর পাশের দিকে এখানে রয়েছে মূলত ফন্ট কালার। আমরা এখান থেকে লেখার কালার পরিবর্তন করতে পারি। তো টাইপ টুল সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটা এরিয়া সিলেক্ট করে দিতে পারি। বাম বাটন প্রেস করে আমরা একটা এরিয়া সিলেক্ট করে দেবো। এই এরিয়াটার মধ্যে আমাদের মূলত টেক্সটগুলো থাকবে। তো আমি একটি টেক্সট কপি করেছিলাম, সেই টেক্সটটাকে এখানে পেস্ট করে নিলাম। এখন আমি লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি লেখার সাইজটাকে বড় করে নেব, তাহলে লেখার সাইজ, লেখাগুলো স্পষ্ট দেখা যাবে। এবং এই লেখার কালার যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে ফন্ট কালার এখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে ক্লিক করলে মূলত একটি কালার পিকার আসছে, আর এটি হচ্ছে মূলত টেক্সট কালার। আর যে কালার দরকার সেই কালারে আমরা সেই কালারটি মূলত এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আবার লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ফন্ট কালার আমরা আমাদের পছন্দ মতো রাখতে পারবো। তো এইভাবে মূলত আমাদেরকে টাইপের কাজটি করতে হবে। আর এখানে আপনারা টাইপ করতে পারেন, টাইপ করে করে কাজটি করতে পারেন। আমি এখানে টাইপ করিনি, আমি এখানে লেখা নিয়ে এসেছি। এখানে আরও বেশ কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে মূলত ক্যারেক্টার প্যালেট নিয়ে একটু কাজ আছে। সেই ক্ষেত্রে আমরা ক্যারেক্টার প্যালেট নিয়ে কাজ করব। ক্যারেক্টার প্যালেট এখানে ক্লিক করে আসবে। আর যদি এখানে না থাকে তাহলে উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর এখানে ক্যারেক্টার্স নামে একটি অপশন রয়েছে। তো এখানে ক্লিক করলে ক্যারেক্টার প্যালেটটা ওপেন হয়ে যাবে। এবং এখানে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ। এই কাজটি একটু খেয়াল রাখতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ক্যারেক্টার নিয়ে কাজ করা। যেমন আমরা লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে তো ফন্ট চেঞ্জ করতে পারি, আবার এখান থেকেও ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এই কাজটি করতে পারবো। এরপর হচ্ছে ফন্টের এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে 12 থেকে 14 এটা করে দিচ্ছি। ফন্ট সাইজ বাড়াচ্ছি, কমাচ্ছি। এটা আমরা ফন্ট সাইজ এখান থেকে বড় ছোট করে নিতে পারবো। এখান থেকে অটো দেওয়া আছে, যদি আমি 6 ক্লিক করে নিই তাহলে লেখা একটার উপরে একটা লেখা বসে যাচ্ছে। আবার যদি এখানে বাড়ায় নিই, কমায় নিই, সেক্ষেত্রে এটা ঠিক এরকমটা হবে। এবং আমি এখানে অটো করে রাখছি। তো এখানে বেশ কিছু অপশন আছে, তো সবগুলো অপশন নিয়ে কথা বলছি না, এগুলো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করে দেখবেন, খুবই কাজে লাগবে। তো এখানে একটি বিষয় আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই, সেটি হচ্ছে মূলত আমরা এই নিচের দিকে অপশনগুলো দেখতে পাচ্ছি। এটার কাজটা কি? যেমন এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করার পর যখন আমি টিতে ক্লিক করবো তখন কিন্তু এটা বোল্ড একটু বেশি বোল্ড হয়ে যাবে। এই বোল্টের তুলনায় এই বোল্ড একটু বেশি হয়ে যাবে। ইটালিক করে নিতে গেলে এখান থেকে আমরা ইটালিক করতে পারবো। বোল্ড একটু উঠাই দিই, তাহলে শুধু ইটালিকটা বোঝা যাবে। আবার ইটালিকটা এখান থেকে ওঠানো যাবে। আর ডাবল টি যেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত ক্যাপিটাল লেটারে লেখা এবং স্মল লেটারে লেখার জন্য এটা ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডেও এই কাজগুলো আমরা করেছিলাম, সেক্ষেত্রে এগুলো বিস্তারিত আলোচনা করছি না। আর এখানে একটি বিষয় হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এই দুইটি কাজ এখান থেকে করা যাবে। সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, যেমন আপনি কোনো কিছু লিখছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লেখার, আমি একটু ফন্ট সাইজটাকে বড় করে দিই। তো এখানে আমি লিখেছি a2 + b2, অর্থাৎ a স্কোয়ার করতে চাচ্ছিলাম, অর্থাৎ আমি এখান থেকে a স্কোয়ার করতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে আমি 2টাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে সুপারস্ক্রিপ্ট করে নেব। আবার এখান থেকেও 2টাকে সিলেক্ট করার পর সুপারস্ক্রিপ্ট করে নেব। আর যদি নিচের দিকে নামাতে হয় সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেওয়ার পর সাবস্ক্রিপ্ট করতে পারি, যেটা নিচের দিকে নামবে। তো এখান থেকে আমাদেরকে এই কাজটি করতে হবে। আমরা কিন্তু নর্মালি অন্য কোনো ওয়েতে এই কাজটি করতে পারবো না। ফটোশপে যদি অন্য কোনো ওয়েতে কাজগুলো করেন তাহলে বায়ার কিন্তু আপনাদের কাজগুলোকে রিজেক্ট করে দেবে, সেই কাজটি কিন্তু মূলত অ্যাপ্লাইড হবে না। আর এখানে দেওয়া আছে মূলত টেক্সট, এখানে দেওয়া আছে মূলত আন্ডারলাইন। আমরা এখানে আন্ডারলাইন করতে পারবো। কোনো লেখাকে সিলেক্ট করে নেওয়ার পর কোনো লেখাকে যদি আপনি সিলেক্ট করে নেন, আন্ডারলাইন এখান থেকে করে নিতে পারবেন এবং লেখার নিচে আন্ডারলাইন এখান থেকে দেওয়া যাবে। আর যদি পুরোটি কেটে দিতে হয় তাহলে আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি, তাহলে লেখাটা পুরোটি কেটে যাবে। আর এই অপশনটি ঠিক করে আবার এখানে ক্লিক করে আবার আগের অবস্থায় ফিরে আসা যাবে। তো আন্ডারলাইনও ঠিক আমরা একইভাবে আগের অবস্থায় ফিরে আসছি। তো টাইপ টুল ব্যবহার করে এই কাজগুলো করা যাবে। আর এখানে প্যারাগ্রাফ রয়েছে, লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে তো মূলত লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার এই কাজগুলো করে দেখব। এবং এই কাজগুলো মূলত এখান থেকেই করতে হবে, অন্য কোনো ওয়েতে এই কাজগুলো করা যাবে না।
লেখাগুলোকে ডান দিকে বাম দিকে সরানো, এই কাজটি মূলত এখান থেকে করতে হবে। এখান থেকে যদি পার্সেন্টেজ বানায় নেন, দেখা যাচ্ছে যে আমি 100 করে দিচ্ছি, এই দিকে চলে আসছে। আবার এখানে যদি 100 করে দিই তাহলে এইদিকে চলে আসছে। আবার এইখানে যদি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে যদি পার্সেন্টেজ বাড়াই, তাহলে দেখেন যে প্রথমে প্যারাগ্রাফের এই লাইনটার প্রথমের লেখাটা মূলত বাড়তেছে। তো আমি এখানে 100 করে দিলাম, দেখা যাচ্ছে অনেক দূর চলে গেছে। আবার যদি আমি এখানে মুছে ফেলে আমি এখান থেকে মূলত 10 করে দিই, তাহলে একটু দূরত্ব চলে আসছে। তো এই কাজটি মূলত আমি স্পেস দিয়ে করতে পারবো না, স্পেস দিয়ে এই কাজটি করা যাবে না, আমাদেরকে এখান থেকে এই কাজটি করতে হবে। আর প্যারাগ্রাফের মাঝে দূরত্ব বাড়াতে গেলে এখানে যেমন 10 রয়েছে, আমরা এখান থেকে যদি এবার 100 করে দিই, তাহলে দেখা যায় যে প্যারাগ্রাফের মাঝে কিন্তু দূরত্ব বাড়তেছে। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে মূলত এখানে 5 অনলি রাখলাম, একটু গ্যাপ রাখলাম। তো এখানে বোঝা যাচ্ছে যে উপরের প্যারাগ্রাফ এবং নিচের প্যারাগ্রাফের মধ্যে একটু গ্যাপ রয়েছে। এই কাজটি আমরা এখান থেকে করব, এন্টার প্রেস করে নয় অথবা স্পেস প্রেস করে আমরা এই কাজগুলো করব না। আর এখানে অ্যালাইনমেন্ট রয়েছে, এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, জাস্টিফাই করে নিতে পারি। আবার এখান থেকে সেন্টার করে নিতে পারি, সেন্টার অ্যালাইনমেন্ট এখান থেকে রাইট সাইডে যাবে, এটা হচ্ছে দুই দিকে সমান থাকবে। তো আমরা সাধারণত এখানকার মূলত এই অপশনটি ব্যবহার করব। এইভাবে মূলত আমাদেরকে এই কাজটি করতে হবে। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন এই কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।